আপনার নাভিতে কি তিল আছে? পাত্রের মুখে এমন প্রশ্ন শুনে ভরকে যায় মিষ্টি। ছেলে পক্ষ তাকে দেখতে এসেছে। যখন আলাদা ঘরে কথা বলতে দেওয়া হলো, তখন আকস্মিক এমন প্রশ্নে বোকা বনে যায়। মিষ্টি ফ্যাল চোখে ছেলেটার দিকে তাকায়। ছেলেটা ধমক দিয়ে বলে, এই মেয়ে, কথা বলছে না কেন? কি বলবো? মিষ্টি বোকার মতো প্রশ্ন করে বসে। সামনে থাকা ছেলেটা এবার অনেকটা রেগে যায়। কিছুটা রাগ মিশ্রিত গলায় বলে, তোমার নাভিতে কি তিল আছে? মিষ্টি নাভিতে হাত দেয়। তিল আছে কিনা ভাবতে থাকে, তারপর চট করেই বলে ওঠে, আপনি কিভাবে জানলেন? অসভ্য মেয়ে। ছেলেটা আর এক মুহূর্তের জন্য অপেক্ষা করে না, নিচে গিয়ে তাড়া দেয়। পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে যায়। মিষ্টির পরিবারের সবাই অবাক হয়ে যায়। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। মিষ্টির ভাবি মিষ্টির দিকে তাকিয়ে বলে, রুমে কি কথা হলো? রাহুল এমন রেগে সবাইকে নিয়ে চলে গেল কেন? জানি না ভাবি, হঠাৎ করেই আমাকে ধমক দিয়ে চলে আসলো। কথাও হয়নি তো। কিছু কথা হয়নি? মিষ্টি বিড়বিড় করে বলে। হয়েছে। মিষ্টির ভাবি বাড়তি আর কোনো কথা বলে না। সবাইকে কিছু কথা বলে মিষ্টির হাত ধরে রুমে নিয়ে যায়। বিছানায় বসিয়ে দিয়ে বলে, এখন বলো তোমাদের মাঝে কি কথা হয়েছে? যে ছেলেটা তোমাকে পছন্দ করলো, নিজেই প্রস্তাব নিয়ে আসলো, সে হঠাৎ চলে গেল কেন? মিষ্টি বিরক্ত নিয়ে বলে, আমার নাভিতে তিল আছে কিনা জানতে চেয়েছিল। আমি তখন বললাম, আপনি কিভাবে জানলেন? তখন আমাকে অষ্টব্য বলে চলে গেল। ইরা। মিষ্টির ভাবি বেশ কিছুক্ষণ ভাবে, তারপর মিষ্টির দিকে তাকিয়ে বলে, এটার কারণ দুইটা হতে পারে। এক, ছেলেটা নাভিতে তিল থাকা মেয়েদের পছন্দ করে না। দুই, তোমার নাভিতে তিল আছে এটা কেউ ছেলেটাকে বলেছে, আর তুমি যখন স্বীকার করেছো তখন ছেলেটা ভেবে নিয়েছে তোমার সাথে কোনো ছেলের সম্পর্ক আছে, আর গভীর সম্পর্ক। এখন এটা বলো, তোমার নাভিতে তিল আছে এটা কেউ কীভাবে জানলো? মিষ্টি বোকার মতো ভাবির মুখের দিকে তাকিয়ে থাকে। এই এক সমস্যা। ইরা ভাবি সাইকোলজির স্টুডেন্ট ছিল, অল্পতেই ক থেকে কলকাতা বুঝে যায়। মিষ্টি ধীর গলায় বলে, আমি জানি না, নিজেই কখনো তিলটাকে ঠিকমতো লক্ষ্য করিনি। আর না তো অন্য কারো জানার কথা আসছে। হতে পারে সেটা আন্দাজ করে কথাটা বলেছে। ইরা জোর গলায় বলে, কখনো না, অন্যটাই হয়েছে। কেউ ছেলেটাকে বলেছে তোমার নাভিতে তিল আছে, আর এটার কারণে বিয়েটা ভেঙে গেল। যাও, ফ্রেশ হয়ে কোথাও থেকে ঘুরে আসো, আর এসে আমাকে সত্যিটা জানাও, কারোর সাথে সম্পর্ক আছে কি না। মিষ্টি বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই এক সমস্যা। নামটা মিষ্টি হলেও সব সময় মিষ্টি থাকতে পারে না। একটুতেই সবকিছুতে বিরক্ত হয়। গোসল নিয়ে নীল রঙের একটা ফ্রকের সাথে লেগিংস পরে গলায় ওড়না ঝুলিয়ে দেয়। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে হাতে পার্স নিয়ে রুম থেকে বের হয়। বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাবে তখন ভাইয়া পিছু ডেকে বলে, এই কানি তোর চশমা নিয়ে যা। বাস। মিষ্টি তেড়ে আসতে গিয়ে হুড়মুড়িয়ে পড়তে নেয়। সিফাত ভাইয়া এগিয়ে এসে দাঁড় করায়। হাসতে হাসতে বলে, কানি বলা মাত্রই রেগে গেলি? আর দেখ, দেখতে পাস না বলেই পড়ে যাচ্ছিলি। ভাইয়া, এবার কিন্তু কানে করব। আমি কানি না, অল্প ঘোলাটে দেখি। এই যা। আচ্ছা বোন, থাক, কাঁদতে হবে না। সন্ধ্যার আগে বাসায় আসবি। আচ্ছা। মিষ্টি ভাইয়ের হাত থেকে চশমাটা নিয়ে চোখে দেয়। আহ, শান্তি। এখন সবটা কত ক্লিয়ার। বাহিরে গিয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়ে। তারপর কি হলো? ছেলেটা দেখতে কেমন ছিল রে? এটা সেটা বলে সব ফ্রেন্ডরা প্রশ্ন করতে থাকে। মিষ্টি দম নিয়ে বলে, থাম না ইয়ার, আমাকে দম নিতে দে। পাশ থেকে জিহাদ নামের ছেলেটা বলে, দোস্ত, দম পড়ে নিবি, আগে বল শালা কিভাবে জানলো তোর তেলের কথা? সে কি স্বপ্ন দেখে এসেছে? জিহাদের কথায় সবাই খিলখিল করে হেসে ওঠে। নীরা ঠোঁটে আঙ্গুল রেখে সবাইকে বলে, এই চুপ চুপ, মিষ্টি জান,
এবার বলো ছেলেটা দেখতে কেমন ছিল? ধুরবাল, এত খোঁজ নিয়ে কি হবে? চিন্তায় আমার মাথা ব্যথা করছে। ছেলেটা কিভাবে জানলো তিলের কথা? না, সেটাও ঠিক। আচ্ছা, বিয়েটা কি ভেঙে গেল? নীরার কথায় মিতু পাশ থেকে জিহাদের পিঠে চিমটি দিয়ে বলে, দেখ দেখ জিহাদ, দেখ আমাদের বোকানেরাকে। ছেলেটা রাগ করে চলে গেছে বিয়ে করার জন্য নাকি? মিতুর কথায় সবাই হেসে ওঠে। মিষ্টি সবাইকে চুপ করিয়ে বলে, থাম না তোরা প্লিজ, এসব ভালো লাগছে না। চাকরির অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ কবে কেউ কি জানিস? আরে দোস্ত, মেসেজ এসেছে দেখিস না, কালকে ইন্টারভিউ। সাজুর কথায় মিষ্টি ফোনটা বের করে। হ্যাঁ, মেসেজ এসেছে, ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। সাজু আবারও বললে, দোস্ত, তুই বলেছিলি ইন্ডিয়াতে থাকতে তোর একটা বয়ফ্রেন্ড ছিল, সে কি তোর তিলের কথা জানে? সাজুর কথায় সবাই হা হয়ে মিষ্টির দিকে তাকায়, মিষ্টি কি বলে সেটা শোনার জন্য। মিষ্টি সবার মুখের অবস্থা দেখে হেসে ফেলে, মুখে হাত দিয়ে বলে, আরে তাছাড়া ওইটা প্রেম না, একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমিও অ্যাকসেপ্ট করেছিলাম। তো প্রেমের 1 মাস হতে না হতেই ছেলেটা কথা বলা বন্ধ করে দেয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটা এখানে অতিথি ছিল, 1 মাসের ট্যুরে এসেছিল, ট্যুর শেষে চলে গিয়েছে, আর যোগাযোগ বন্ধ হয়েছে, হয়তো বা বন্ধ করেছে। সবটা শুনে নীরা চোখ পিটপিট করে তাকিয়ে বলে, তুই কি ছেলেটাকে ভালোবেসেছিলি? আরে না, তবে প্রথম কোনো ছেলের সাথে কথা বলেছিলাম, মহিলা কলেজে ছিলাম, বুঝতেই পারছিস, প্রায় 1 বছর ছেলেটাকে ভুলতে পারিনি। ছেলেটা দেখতে কেমন ছিল রে? মিষ্টি ঠোঁট উল্টে বলে, দেখলে চিনতে পারবো না দোস্ত। সাজু চিৎকার করে বলে, আরে বাহ, বলিস কি, না দেখে প্রেম নাকি? আগের যুগে তো এসব হতো খুব। মিতু কানে হাত দিয়ে কটমট করে সাজুর দিকে তাকিয়ে বলে, হারামি, এত জোরে কেউ চিৎকার দেয়? কান ফেটে গেল আমার। যাওয়ার সময় কানের চিকিৎসা করার জন্য টাকা দিবি। তোর মেকআপ কেনার টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গেলাম, এখন আবার কানের চিকিৎসা? হ্যাঁ। নীরা, মিষ্টি, দোস্ত, তোদের মেকআপের খরচ কেমন? সাজুর কথায় সবাই হু হু করে হেসে ওঠে। জিহাদ মিষ্টির দিকে তাকিয়ে বলে, মিষ্টি, তুই কখনো মেকআপ চোখে দেখেছিস? আর সাজু বইয়ের খরচ দেবে না তো কার খরচ দেবে? হঠাৎ করেই সবাই চুপ মেরে যায়, মিষ্টির দিকে তাকায়। মিষ্টির মুখের অবস্থা স্বাভাবিক দেখে সাজু কথা ঘুরিয়ে বলে, জিহাদ, তুই মিষ্টিকে খোটা দিয়ে কথা বলিস কেন? সবার টাকা পয়সা থাকবে, এটা কোনো কথা না। মনে হয় টাকা পয়সা হিসাব করে খরচ করে, তাই বলে এভাবে কথা বলবি? আরে দোস্ত বাদ দে, জিহাদ মজা করে কথাটা বলেছে। মিষ্টির কথায় সবাই আড়ালে জিহাদ মুখ ভাঙায়। নীরা সব কথা বাদ দিয়ে বলে, মিতু, তোরা সাজুর সংসার কেমন যাচ্ছে? আঙ্কেল আন্টি তো তোদের মেনে নিয়েছে, তাই না? আমার বউটা কিন্তু দারুণ, কিভাবে যেন মানিয়ে নিল সবার সাথে। আর 1 মাস পর বিয়ের 1 বছর পূর্ণ হবে। আমি চাচ্ছি অনুষ্ঠান করতে, বিয়ে তো করেছিলাম পালিয়ে। আচ্ছা, তাই হবে। মিষ্টি, কিছু তো বল। মিষ্টি মাথা তুলে তাকায়, পানির বোতল চেয়ে পানির বোতল চুমুক বসায়, আর ভাবতে থাকে সাজু আর মৃত্যুর কথা। মৃত্যু এতিম ছিল, মামা মামির কাছে বড় হয়েছে। ভার্সিটিতে এসে সাজুর সাথে প্রেম হয়েছিল। হঠাৎ যখন মৃত্যুর মামি বিয়ে ঠিক করলো, তখন উপায় না পেয়ে পালিয়ে বিয়ে করলো। এসব নিয়ে কত কাহিনী না হয়েছিল। মিষ্টির ভাবনার মাঝে অল্প অল্প করে পানি খাচ্ছে। হঠাৎ শুনতে পায় কেউ কাউকে বলছে, দোষ, নাভিতে তিল থাকতেই পারে, এটা নিয়ে তোর সমস্যা কি? নাভিতে তিল আছে সেই কারণে বিয়েটা ভেঙে দিলি কেন? দোষ, তিলের কাহিনীটা কি? দোষ, নাভিতে তিল থাকতেই পারে, এটা নিয়ে তোর সমস্যা কি? নাভিতে তিল আছে সেই কারণে বিয়েটা ভেঙে দিলি কেন? মিষ্টির গলায় পানি আটকে যায়। বোতল রেখে গলায় হাত দিয়ে কাশতে থাকে। কাশতে কাশতে গলা ব্যথা ধরে গেল তার। নীরা মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলে, দোস্ত, কি হলো? হঠাৎ কাশতে শুরু করলি কেন? মিষ্টি নীরার কথা কানে তোলে না, আশেপাশে তাকায়। হাত 10 দূরে রাহুল আর তার বন্ধুদের বসে থাকতে দেখা যায়। মিষ্টি তাড়াহুড়া করে উঠে সেখানে যায়, ধপ করে রাহুলের সামনে বসে। হঠাৎ করে কলার চেপে ধরে বলে,
এই বেটা, সত্যি করে বল, কাহিনী কি? আমার নাভিতে তিল আছে তুই কিভাবে জানলি? সবাই ভরকে যায়, সাথে ভরকে যায় রাহুল নিজেও। মিষ্টির ফ্রেন্ডরা দৌড়ে এসে রাহুলের কলার থেকে হাতটা ছাড়িয়ে নেয়। মিষ্টি কাঁদো কাঁদো মুখে রাহুলের দিকে তাকিয়ে বলে, দেখেন ভাইয়া, আপনাকে আমি চিনি না, জানি না, কিন্তু এই তিলের রহস্য আমাকে বলুন প্লিজ। চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। রাহুল কলারটা ঠিক করে শান্ত গলায় বলে, আপনার প্রেমিক আমাকে বলেছে যে আপনার নাভিতে তিল আছে, আর এটা জানার পরেও আমি কিভাবে বিয়ে করি বলুন? নাভির তিল কেন, শরীরের কোথায় কোথায় তিল আছে সব জানে, আর এসব জানার পরে বিয়ে, তাও আপনাকে? অসম্ভব। সবাই অবাক হয়ে বলে, মিষ্টি তোর বয়ফ্রেন্ড আছে? কই, জানতাম না তো। সবার মুখে একই কথা। রাহুল অবাক হয়, নিজের ফোনটা বের করে একটা মেসেজ দেখিয়ে বলে, আমি যখন তোমাদের বাড়িতে সবাই বসেছিলাম তখন হঠাৎ ফোনে ঘন ঘন করে মেসেজ আসে, না চাইতেও ফোনটা হাতে নিয়ে মেসেজ ওপেন করি, আর দেখো মেসেজে কী লেখা আছে। নীরা ফোনটা কেড়ে নেয়, জোরে জোরে পড়তে থাকে, এই মিস্টার রাহুল, কাকে বিয়ে করতে এসেছো বস? আমার মিষ্টিকে? আরে ওর সাথে আমার আত্মার সম্পর্ক না, শরীরের সম্পর্ক আছে। একটা ক্লু দেই, মিষ্টির নাভির নিচে একটা তিল আছে, শুনে নিও। ওকে বলো তোমার নাভিতে কি তিল আছে, তাহলে ও তোমাকে বলবে, আর তখনই তো বুঝে যাবে যে মিষ্টি আমার কি। মেসেজ পড়ে মিষ্টির বন্ধুরা মিষ্টির দিকে তাকায়। মিষ্টি গলায় হাত দিয়ে বলে, দোস্ত, বিলিভ মি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মামুনি আগেই বলেছিল অনার্স শেষ করার পরে বিয়ে দিয়ে দেবে, তাই আর প্রেম করিনি। তোরা বিশ্বাস কর, ছেলেটাকে আমি চিনিই না। তোরা এক কাজ কর, ছেলেটার নাম্বারে ফোন দে। মিষ্টির কথায় রাহুলের এক ফ্রেন্ড বলে, তোমার ফোনটা দাও, তোমার ফোনে নাম্বার সেভ করা আছে নাকি, তাহলেই বুঝে যাবে। মিষ্টি ফোনের লক খুলে দেয়। ছেলেটা নাম্বারটা তুলে নেয়। না, সেভ করা নেই। ফোন যায়, কিন্তু কেউ রিসিভ করে না। হঠাৎ করেই মিষ্টি বলে ওঠে, সম্ভবত ছেলেটা এখানেই আছে, আশেপাশে। আমি ফোন বাজার শব্দ পাচ্ছি। মিষ্টির কথা সবাই হেসে ওঠে। রাহুল দাঁত কেলিয়ে বলে, তুমি সত্যি অনেক গাধি মেয়ে। ফোন বাজতেই পারে, সেটা যে তোমার দেওয়া ফোন এটা তো না। আচ্ছা, সত্যি কি তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? আরে না, আমি পিওর সিঙ্গেল। আচ্ছা, বাসায় যাও, রাতে তোমার সাথে কথা হবে। মিষ্টি ঠোঁট উল্টে বলে, যে ছেলে কিছু প্রশ্ন না করে সন্দেহ করে, আর যাই হোক, তাকে স্বামী হিসেবে না মেনে ভাই মানা যায়। ভাই জাতি সন্দেহ জাতি। আসসালামু আলাইকুম ভাইয়া। মিষ্টি সালাম দিয়ে সেখান থেকে চলে আসে। মিষ্টির ফ্রেন্ড আর রাহুলের ফ্রেন্ড সবাই মিষ্টির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নীরা, জিহাদ, মিতু আর সাজুও মিষ্টিকে অনুসরণ করে সেখান থেকে চলে যায়। রাহুল আবারও গোল হয়ে মাটিতে বসে। পাশ থেকে নীল বলে ওঠে, দোষ, মেয়েটা কি বললো? তোকে ভাই হিসাবে মানাই। সেট আপ। রাহুলের ফ্রেন্ডসরা হেসে ওঠে। আচ্ছা, তুই খোঁজ নেওয়ার চেষ্টা করিস নাই? তুই তো মিষ্টিকে পছন্দ করিস, তোর উচিত ছিল মেয়েটার সাথে এটা নিয়ে খোলামেলাভাবে আলোচনা করা। আরে তখন মাথা ঠিক ছিল না, যাওয়ার হয়েছে, বাদ দে। বড় লোকের মেয়ে, শুনেছিলাম অনেক জেদে, একবার যাই বলে তাই করে, তাই ওর আশা বাদ দে। বড় লোকদের এই একটা সমস্যা ভাই, ওর থেকে ভালো মেয়ে পাবি দোস্ত। নীলের কথায় সবাই তাল মিলায়। রাহুল সেসবে পাত্তা দেয় না, যা হবার হয়ে গিয়েছে। অতীত নিয়ে পড়ে থাকার ছেলে সে না। সাদা শার্ট, হাতে সাদা ঘড়ি, কালো কুচকুচে চুল, ভ্রুতে একটা কাটা দাগ। সেই দাগটার জন্য দেখতে মারাত্মক লাগছে ছেলেটাকে। ইয়া হা হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর ছেলে হয়তো সে এর আগে দেখেনি। চোখে সানগ্লাস, ঠোঁটে কি অদ্ভুত একটা হাসি। ইয়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, হুটনিতে একটা তিলও আছে, হালকা চাপদারি। ছেলেটাকে দেখে যে কেউ ক্রাশ খেতে বাধ্য। ছেলেটা শার্টের হাতা গুটাতে গুটাতে সেদিকে এগিয়ে আসছে। রাহুল ধরফড়িয়ে উঠে বলে,
আসসালামু আলাইকুম স্যার। সাফওয়ান চৌধুরী সালামের উত্তর নিয়ে সামনে তাকায়। রাহুল আর নীলকে ছাড়া কাউকে চেনে না, হয়তো রাহুলের বন্ধু। সাফওয়ান রাহুলের কাঁধে হাত রেখে বলে, কী অবস্থা? আজকে অফিসে যাওনি এই কারণে তাহলে? না না স্যার, আপনাকে যে বলেছিলাম মেয়ে দেখতে যাব, সেই কারণে যাওয়া হয়নি। এখন ওই একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আরে কুল, ভয় পাওয়ার মতো কিছু বলিনি। বিয়ের দাওয়াত তাহলে পাচ্ছি? না স্যার, বিয়েটা হবে না। মেয়েকে ক্যান্সেল করলে নাকি? সাফওয়ান কথাটা বলে হাতে থাকা চাবিটা ঘোরাতে ঘোরাতে চলে যায়। হিয়া হা হয়ে তাকিয়ে থাকে। নীলের দিকে পিটপিট করে তাকিয়ে থেকে বলে, দোস্ত ক্রাশ খাইছি মাইরি। এ কে রে? এ তো একটা মাল। হিয়া, বেয়াদবি করিস না। উনি আমাদের বস, এসএস গ্রুপের এমডি। বলিস কি? এত কিউট। আরে আমার মন চাচ্ছে জামাই ছেড়ে এর গলায় ঝুলে পড়ি। চুপ, যা। রাহুল, একটা জিনিস খেয়াল করেছিস? নীলের কথা রাহুল ভ্রুকুচকে তাকায়। নীল সাফওয়ান স্যারের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, সাফান স্যার কিভাবে জানলো তুই মেয়েকে রিজেক্ট করেছিস? হতেও তো পারতো যে মেয়ে তোকে রিজেক্ট করেছে। রাহুল কপাল কুঁচকে ফেলে। এতটা গভীরে গিয়ে ভাবে নেই সে। পরক্ষণেই ভাবে হয়তো এমনিই বলেছে। এটার আর মানে বের করা যায় না। রাহুল নীলের কাঁধ চাপড়ে বলে, বাদ দে, চল রেস্টুরেন্টে যাই, সবাই মিলে কিছু খাওয়া হবে। পার্কের মধ্যে একটা সুইমিং পুল রয়েছে। মিষ্টি, মিতু, মীরা, সাজু আর জিহাদ সেখানে বসে পা ডুবে গল্প করছে। হঠাৎ করে মিষ্টির চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে। কোকা কোলার বোতলে ঠোঁট চেপে ধরে রেখেছে আর এক হাতে ফোনে কিছু একটা করছে। মিষ্টি চশমাটা ভালোভাবে চোখে দেয়। বসা থেকে উঠে ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। মনে হয় তাকে কেউ সেদিকে টানছে। যখন সেখানে যায় তখন কাউকে দেখতে পায় না। মন খারাপ করে চলে আসতে নেয়। তখন কেউ পিছু ডেকে বলে, মিষ্টি শুনছ? হুম। মিষ্টি আনমনা হয়ে কথাটা বলে। ওই পাশের ছেলেটা ঠোঁট চেপে হেসে ওঠে, আবারও বলে, এই মিষ্টি শুনছ? শুনছি। পেছনে তাকাও না। কেন? তুমি তো শুনছ। দেখবো। কাকে? আপনাকে। আমাকে? হুম। মিষ্টি থেমে যায়। ছেলেটা মিষ্টির পিঠের সাথে নিজের পিঠ লাগিয়ে দেয়, সেভাবেই বলে, তোমার কাঁধের তিলটা দারুণ। দেখেছেন? চুল সরে গিয়েছে, তাই দেখা যায়। মিষ্টি চুলগুলো নিয়ে কাঁধে টেনে দেয়, বিড়বিড় করে বলে, কে আপনি? তুমি কে জানো? মিষ্টি হঠাৎ করে বিরক্ত অনুভব করে, কপাল কুঁচকে বলে, আমি কি নিজেকে চিনি না? মিষ্টি শুনছ? শুনছি রে ভাই। ছেলেটা ঠোঁট কামড়ে হাসে। বিরক্তিকর একটা চ শব্দ করে বলে ওঠে, তুমি আমার কাছে? মিষ্টি শুনছ? মানে? তোমার শরীরের গন্ধ দারুণ। পারফিউম। বিদেশি? হুম। চাচ্চু দিয়েছে? হুম। মিষ্টি হঠাৎ করে থেমে যায়। পিছু ফিরে তাকাতে গিয়ে গলায় ব্যথা পায়। বুঝে নেয় পেছনে কে আছে সেটা সে দেখতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমাকে চেনেন? কাকে ভুলতে বলছো? তাকে যাকে মনে রাখার জন্য তপস্যা করছি। কথা ঘুরিয়ে বলতে পারেন। প্রেমটা এখনো করতে পারলাম না। প্রেম বুঝি মানুষ করে? ভালোবাসে। বাসেন কাউকে? মিষ্টি শুনছ? তাকে ভালোবাসি। সে তো চেনে না আপনাকে। চিনে নেবে। কবে? যেদিন চাইবে। আজ।
আজ না, অন্য দিন। হঠাৎ করে কোথা থেকে 8 থেকে 10টা ছোট ছোট ছেলে মেয়ে এসে মিষ্টিকে ঘিরে ধরে। সবাই মিষ্টির হাতে একটা করে ফুল দিয়ে চলে যায়। মিষ্টি আশেপাশে তাকায়, কাউকে দেখতে পায় না, ছেলেটাও নেই। ফুলের সাথে একটা চিরকুট পায়, ঠোঁটে কিছু বিড়বিড় করে চিরকুট মেলে চোখের সামনে ধরে। ছোট ছোট অক্ষরে কয়েকটা লেখা দেখতে পায়। ঘ্রাণ সুন্দর, সুন্দর তোমার হাসি, অনেক ভালোবাসি আমার তিলওয়ালি, সুন্দর তুমি, সুন্দর তোমার মন। মিষ্টি, শুনছ? রঙে রাঙা চিরকুটের রংখানি পরীক্ষা করিও, হয়তো পাবে আমায় খুঁজে। আমি তো রং দিয়া নাহি লিখেছি চিঠি, হতে পারে সেটাই আমার জীবনখানি। ইন্টারভিউ রুমে মিষ্টিকে দেখে চমকে ওঠে ইন্টারভিউ নেওয়া সকল অফিসার। একসাথে দাঁড়িয়ে সালাম জানায়। মিষ্টি থতমত খেয়ে যায়, মুখে হাসি টেনে বলে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। দিতে নাতে মিষ্টি হাসি মুখে নিজের ফাইলপত্র বের করে ইন্টারভিউরদের সামনে রাখে। অ্যাপ্লাই পত্র দেখিয়ে বলে, আমি জব করার জন্য এসেছি। ওখান থেকে একজন অফিসার কিছু বলতে যাবে তার আগেই সাফওয়ান চৌধুরী দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। মিষ্টি সেই দিকে আর চোখে তাকিয়ে বলে, আপনিও কি কিছু বলবেন? সরি ম্যাম, আমি আপনাকে জব দিতে পারবো না। শিল্পমন্ত্রীর মেয়ে এখানে জব করবে সেটা হয় না। মিষ্টি বিরক্তি নিয়ে রুম থেকে বের হতে নেয়। এই এক সমস্যা, তাকে কেউ চাকরি দিতে চায় না। সবে একই কথা বলে, শিল্পমন্ত্রীর মেয়েকে আমরা কি চাকরি দেব? যার নিজের অফিস আছে সে কেন অন্যের অফিসে চাকরি করবে? মিষ্টি দরজা খুলে বের হতেই সাফওয়ান পিছু দেখে বলে, মিষ্টি, শুনছ? মিষ্টির পা চলা থেমে যায়। কণ্ঠটা তার কাছে বড্ড পরিচিত মনে হলো, বড় নেশালো তার কাছে। কিন্তু না, পিছু ফিরে সাফওয়ান চৌধুরীর মুখ দর্শন হয়। সাফওয়ান চৌধুরী মৃদু হেসে বলে, পার্টনার হবেন? পিএ চলবে? আপনার বাবা কি নিজের অফিস রেখে এখানে জব করতে দিবে? সাধারণ জীবনযাপন পছন্দ করি। জানি আমরা। তাহলে একটা চাকরি দিতে কি সমস্যা? যোগ্যতা কি আমার নেই? সমস্যা তা না। আসি। মিষ্টি আর এক মুহূর্ত সেখানে থাকে না। মাথার চুলগুলো ঠিক করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে দেখে যায় তার ফ্রেন্ডদের মুখখানি। সবাই অপেক্ষা করছে ফলাফল জানার জন্য। এসএস গ্রুপে নীরা ছাড়া কারো জব হলো না। এটা নিয়ে মন খারাপের শেষ নেই কারো। নীরা নিজেও আনন্দ করতে পারছে না, তার ফ্রেন্ডদের জব হলো না। কই সবাই তো ভেবেছিল একসাথে একই কোম্পানিতে জব করবে, কিন্তু তা আর হলো না। বিকালের দিকে সেই সব নিয়ে কথা বলছিল সবাই। সবার মাঝে মিষ্টি নীরার দিকে তাকিয়ে বলে, জীবনে ভালো কিছু করতে হলে বন্ধুত্ব নিয়ে পড়ে থাকলে হবে না। বন্ধু একটা সময় ছেড়ে চলে যায়, কিন্তু টাকা টাকা কামালে অনেক বন্ধু হয়। বন্ধু বন্ধু যেমন আমাদের কাছে সব, তেমনি পরিবার আমাদের কাছে অনেক কিছু। তাদের জন্য বন্ধু থেকে আলাদা হওয়া এমন কিছু না। মিষ্টির কথাটার মাঝেই সবাইকে বুঝিয়ে দিল সবটা। এই যে নীরা একা একা জব করতে চাচ্ছে না, কিন্তু জবটা তো তার দরকার। সবার যে একই জায়গায় জব হবে সেটা তো কথা না। আলাদা আলাদা থাকলেও বন্ধুত্ব রাখা যায়, সেই হিসেবেই না হয় সবটা হবে। মিষ্টি ফোন বের করে একটা নিউজ দেখায়, কাল একটা কোম্পানিতে বেশ কিছু লোক নেবে অ্যাপ্লাই করার জন্য। আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। জিহাদ ফোনটার দিকে তাকিয়ে বলে, সময় কম, চল সবাই অ্যাপ্লাই করে আসি। মিষ্টি, তুই অযথা টাকা নষ্ট করবি নাকি? মিষ্টি ভ্রুকুচকে তাকায় সবাই। জিহাদ হেসে বলে, অ্যাপ্লাই করতে টাকা লাগছে, মিষ্টির তো এত টাকা নেই। মিতু সাজুকে ইশারায় কিছু বলে। সাজু জিহাদের হাত টেনে তুলে বলে, বন্ধু হই কেন? সবাই মিলে না হয় ওর অ্যাপ্লাইয়ের টাকা দিব। আমি পারবো না। আচ্ছা, আমি একা দিব। মিষ্টি, চল। মিষ্টি কোনো কথা বলে না, ফোনটা বন্ধ করে আশেপাশে তাকায়। দূরে রেস্তোরাঁতে সিফাত ভাইয়াকে দেখি সবার থেকে বিদায় নিয়ে সেখানে যায়।
বিজনেসের খাতিরে সাফওয়ান চৌধুরীর সাথে সিফাতের সম্পর্ক ভালোই। মাসের মধ্যে একবার হলেও তাদের দেখা হয়, আজও তাই। দুজন বসে আছে নামকরা একটা রেস্তোরাঁতে। কফি খেতে খেতে জমি গল্প করছে তারা। মিষ্টি সেখানে এসে বন্ধ ফোনটা দিয়ে সিফাত ভাইয়ার ফোনটা হাতে নিয়ে বলে, তোর পার্টনারকে বলিস তো আমাকে যেন একটা পদে কাজ দেয়। আজ না ইন্টারভিউ ছিল? তাড়িয়ে দিয়েছে। সাফওয়ানের কাশি উঠে যায়। ফ্যাল চোখে মিষ্টির দিকে তাকায়, তারপর সিফাতের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপনার বোন মিথ্যে বলছে। তাহলে কোনটা সত্যি? আপনি তো আমার ইন্টারভিউ নেন নাই। সেটা তো সত্যি, কিন্তু বের করে তো দেইনি। সাফওয়ান দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করে বলে, মিষ্টি, আপনি কিন্তু বেশি বলছেন। আমি মোটেও আপনাকে অপমান করিনি। আমি শুধু বলেছিলাম জব হবে না। থাক, আর ঢং করতে হবে না। সামান্য একটা জব চেয়েছিলাম, আর আপনি দুজনের কথাবার্তা শুনে সিফাত হালকাভাবে টেবিলে থাপ্পড় দেয়। মিষ্টির দিকে তাকিয়ে বলে, তোরে জব করতে হবে না। কয়েকদিন পর বিয়ে, শ্বশুরবাড়ি গিয়ে ঘর মোছার কাজ করিস যা। তোর তো সাধারণ জীবন পছন্দ। তাই বলে আমি ঘর মুছবো নাকি? মিষ্টি হা হয়ে তাকায়। সে নাকি ঘর মোছার কাজ করবে। সাফওয়ান ঠোঁটে ঠোঁট চেপে মজা নিতে থাকে। এক সময় সিফাত সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, ওকে একটা জব দিও তো। বিয়ের আগ পর্যন্ত জব করতে চায়। ওর নিজের অফিসে বসতে চায় না। মাস্টার্স শেষ না হওয়া পর্যন্ত বিজনেসে বসবে না। ভাইয়া, আপনাদের নিজেদের তো অনেক অফিস। সেসব অফিসে মিষ্টির কোনো না কোনো ক্লাসমেট আছে, তাই অন্যের অফিসে জব করবে আর ফ্রেন্ডদের কাছে ছোট হবে। মিষ্টি, আপনি অদ্ভুত। নিজেদের এত টাকা অথচ কিভাবে চলাফেরা করেন আপনি? মনে হয় কিছুই নেই আপনার, গরিব। মিষ্টি ফোন টিপতে টিপতে বলে, এমন জীবন ভালো লাগে। গরিবের দুঃখ বোঝা যায়। তাছাড়া আমি এভাবে থাকতেই পছন্দ করি। আমি তো নিজেদের গাড়ি ব্যবহার করি যখন দরকার হয়। শুধু ফ্রেন্ডদের সামনে আমি এমন, নয়তো সবার সামনে শিল্পমন্ত্রীর মেয়ে। সাফওয়ান কিছু একটা ভাবে, তারপর আর চোখে মিষ্টির দিকে তাকিয়ে বলে, আপনার না বিয়ে, তাহলে জব করবেন কেন? বিয়ে বিয়ে বললেই হয় না, তার জন্য অনেক সময় দরকার। বর খুঁজবে, ঘরে বরে মিলতে হবে। সে কয়দিন জব করব আমি। আচ্ছা, কাল আসেন। কোনো কাজ করতে হবে না, শুধু আমার সাথে সাথে থাকবেন, তাহলেই হবে। সাফওয়ানের কথায় সিফাত ফট করে তার দিকে তাকায়। সাফওয়ান থতমত খেয়ে বলে, আসলে পিএ হিসেবে। আমার তো একজন পিএ আছে, আর লাগবে না। বাট আপনার বোনকে সাথে নিলে ডিল পেতে সমস্যা হবে না। স্বয়ং শিল্পমন্ত্রীর মেয়ে আমার ফ্রেন্ড, এসব ভাববে সবাই। আমার বোনকে ব্যবহার করবে নাকি? আপনি ভুল বুঝছেন। আচ্ছা, আজ তাহলে উঠি। বাসায় বউ বাচ্চা আছে, এখন না গেলে বাড়ি মাথায় তুলবে। তো সাফওয়ান, তোমাকে যেভাবে বললাম সেভাবে কাজটা করো, তোমার ভালো হবে। আচ্ছা ভাইয়া। মিষ্টি মার্কেটে গিয়ে একটা শার্ট আর জিন্স কিনে, সাথে প্রয়োজনীয় জিনিস কিনে রেডি হয়ে ভাইয়ের ফোন দিয়ে কল দেয় একটা জায়গায়। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে দাঁড় করায় তার সামনে। গাড়িতে উঠে এসি ছেড়ে ফোনে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে সে। ড্রাইভারের দিকে একবার তাকিয়ে বলে, ঢাকা গার্লস কলেজ ছেড়ে যে পার্ক আছে সেখানে যাও। গাড়ি ছুটেছে তার আপন গতিতে। আধা ঘন্টা পর নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায় তারা। মিষ্টি গাড়ি থেকে নেমে তাড়াহুড়ো করে পার্কের মালিকের কাছে যায়, গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে। হতাশ হয়ে বাহিরে সুইমিং পুলের কাছে আসে। তখনই কেউ তার পিঠে পিঠ ঠেকিয়ে বলে, মিষ্টি, শুনছ? আমাকে খুঁজতে এসেছো বুঝি? মিষ্টির নিঃশ্বাস জোরে চলাচল করে, বুকে হাত দিয়ে চুপ করে থাকে। আবারও সেই কণ্ঠ শুনতে পায় সে, যার খোঁজে এসেছিল তাকেই পেয়ে গেল। আচ্ছা, এই ছেলেটা তাকে এত টানছে কেন? মিষ্টি অনেক কষ্টে কয়েকটা শব্দ বলে,
রক্ত দিয়ে চিঠি লিখেছেন কেন? ছেলেটা ঠোঁট কামড়ে হাসে। মেয়েটা তাহলে চিঠি পরীক্ষা করে দেখছে। মেয়েটা তাহলে তাকে নিয়ে ভাবতে শুরু করেছে। মিষ্টি আবারও বলে, আমার বিয়ে কেন ভাঙছেন? ভালোবাসি। চেনেন কিভাবে? ছোট থেকেই তো সব দেখেছি, সব। আমার সামনে বড় হওয়া তোমার। মিষ্টি অবাক হয়ে বলে। বয়স কত আপনার? ছেলেটা ফিক করে হেসে দেয়। ঠোঁটের এক কোণ কামড়ে বলে, বেশি না, এই 40 কি 50। আপনি তো তাহলে আমার দাদার বয়সের। ছেলেটা আবার খিলখিল করে হেসে দেয়। হাসতে হাসতে মিষ্টির চোখ বেঁধে পার্কের পেছন দিকে নিয়ে আসে। হাত বেঁধে দিয়ে বলে, নড়ো না, হাতে লাগছে। নড়লে ব্যথা পাবে। এসবের মানে কি? তোমায় দেখা দিতে চাই না। কে আপনি? তোমার প্রেমিক। তোমার প্রেমিক? প্রেমিক বলতেই সবার প্রথমে সাদিকের নামটা মাথায় আসে তার। তাহলে কি সাদিক ফিরে এসেছে? সেই 1 মাসের প্রেমিক? কিন্তু কিভাবে? তাকে খুঁজে বের করলো বা কেন? যদি ভালোবাসে তাহলে হঠাৎ উধাওই বা হয়েছিল কেন? মিষ্টি গম্ভীর গলায় বলে, সাদিক? বাহ, ভুলে যাওনি? ভুলে যাওয়ার কাজ করেছিলেন বুঝি? মাত্র 1 মাসের সম্পর্ক ছিল। একটা মাস কম কথা হয়নি আমাদের। সরি। হঠাৎ আসলাম। কেন? মন চাইলো। আবার যাবে? যদি আটকিয়ে রাখো, থাকতে রাজি। যদি না আটকাই? আটকিয়ে যাব। মিষ্টি দম নেয়। হাত নাড়াচাড়া করতে করতে বলে, হাত খোলো। আগে তো হাতে হাত রেখে চলতে। তখন আমার মুখ দেখোনি। তো মানে সারা জীবন কি আড়ালে থাকবে? সারা জীবন? তুমি সারা জীবন থাকতে রাজি বুঝি? মিষ্টি বিরক্ত হয়। সাদিক ছেলেটা আসলেই খারাপ। তাকে কষ্ট ছাড়া আর কি দিল? সাদিক মিষ্টির শার্টের কলার ঠিক করে ঘাড়ে একটা চুমু দেয়। কোমর চেপে ধরে বলে, নাভির তিলটা একটু দেখি। মিষ্টি ভরকে যায়। এই ছেলে কি করছে এসব? আর তিলের কথা বা জানলো কিভাবে? তাহলে কি সাদিক সে? আর হলেও এই তিলের রহস্য কি? আর সে তিল দেখবে বা কেন? সাদিক মিষ্টির মাথায় চুমু দিয়ে বলে, থাক, দেখব না, ভয়ের কারণ নেই। সাদিক যেতে নেয়। চলার আওয়াজ বুঝতে পেরে মিষ্টি তাড়াহুড়ো করে বলে, সাদিক, হাত খুলে দাও। কোথাও যাইনি, আসছি আমি। সাদিক এলো। ঠিক 10 মিনিট পর মিষ্টির মাথায় একটা তাজা গোলাপ গুজে দিয়ে বলে, বড় বোন দেশের বাইরে আছে, ও আসুক তারপর বিয়ে করব। কখনো না, হাতের বাঁধন খুলে দাও আর সামনে আসো। এত তাড়া কেন তোমার? আমার প্রেম আছে। কার সাথে? আমি তো প্রথম প্রেম। তুমি সেই কবেই ছেড়ে গেছো। এরপর অন্য একজন জীবন এসেছে। উফ, তাহলে প্রেমিক শুনে আমার নামটা কেন মুখে নিলে? মিষ্টি আর কিছু বলতে পারে না। সাদিক মিষ্টির পিঠে নিজের পিঠ ঠেকিয়ে বসে, কাঁধে মাথা রেখে বলে, শার্ট পরে আসছো কেন? এখানে আসবো সে কারণে। আমাকে খুঁজতে? তাছাড়া আর কি? তা ঠিক, কিন্তু শার্ট? একা আসলে এভাবেই আসি। না, ভালোই লাগে। মিষ্টি কথা বলে না। সাদিক কথা বলার মাঝখানে হাতের বাঁধন খুলে দেয়, চোখের বাঁধন রাখে। মিষ্টি নিজেও ইচ্ছা করে চোখের বাঁধন খোলে না। সাদিক মিষ্টির মতে গতি বুঝতে না পেরে বলে, দেখবা না আমাকে? তুমি আমার সামনে আসতে চাও না, তাই না? তেমন কিছু না। কারণ আছে কি? ছিল না, এখন হয়েছে। কি? মিষ্টি শুনছো? তার সাথে লুকোচুরি খেলতে ইচ্ছে করছে। আজও বদলাওনি।
আজও কিন্তু ভালোবাসি। তাহলে ছেড়ে দিয়েছিলে কেন? ছাড়ি নাই। তখন তুমি ছোট ছিলে, তোমার মনে জায়গা করে নিয়ে আড়ালে ছিলাম। ভালো লাগে। খারাপ লাগা শুরু হয়েছিল, সেজন্যই তো দেখা দিলাম। আবারও হারিয়ে যাবে? ফিরে এসেছি। কেউ আর কিছু বলে না। সাদিক হারিয়ে যায় অন্যদের মাঝে। মিষ্টি 10 মিনিট পর চোখের বাঁধন খুলে বসে থাকে কিছুক্ষণ। এখন যদি সিসিটিভি ফুটেজ চেক করে তাহলেই সাদিকের চেহারা দেখতে পারবে সে, কিন্তু দেখবে না। দেখুক সাদিক কি কি করতে পারে। রাস্তায় চলার পথে হোঁচট খেয়ে পড়ে যায় মিষ্টি। হাতের কোণে ছিলে রক্ত পড়ছে। মিষ্টি বিরক্তি নিয়ে রক্ত পড়া জায়গায় হাত রাখে, মুখ কুঁচকে ওঠার চেষ্টা করে। উঠতে না পেরে বিরক্তি নিয়ে বলে, আজকেও নেই বলে পড়ে গেলাম। ইস, একটা বফ থাকলে পড়ার আগেই ধরে ফেলতো। মিষ্টির মুখের কথা শেষ হতে না হতেই একটা হাত মিষ্টির হাত আঁকড়ে ধরে। মিষ্টি মাথায় নিচু করে মুচকি হেসে বলে, সাদিক। সাদিক নামটা শুনে সাফওয়ান ভরকে যায়। কোনো কথা বলে না, কিছু ভাবার চেষ্টা করছে সে। সাদিক কোনো কথা বলছে না দেখে মিষ্টি মাথা তুলে তাকায় সামনে। সাফওয়ানকে দেখে মন খারাপ করে বলে, ও আপনি? তুমি কি ভেবেছিলে? সাফওয়ান কপাল কুঁচকে কথাটা বলে, সাথে স্বস্তি নিঃশ্বাস ফেলে। সাফওয়ানের প্রশ্নে মিষ্টি বিরক্ত হয়ে বলে, আমাকে উঠান। সাফওয়ান ওঠায় না আর, হাঁটু মুড়ে মিষ্টির সামনে বসে। মিষ্টির হাতটা ধরে রক্ত পড়া জায়গায় ফু দেয়। মিষ্টি চুপচাপ তা দেখে। তাতে সাফওয়ান বলে, ব্যথা করছে না? না। ওমা, কেন? কারণ নেই। এটা কোনো কথা? তো তো আবার কি? বিরক্ত হচ্ছ? মিষ্টি মনে মনে দাঁত কিরমির করে বলে, তো কি হব ভাই, খুশি হব নাকি? আশা করলাম কাকে, আর আসলো কে? ধুরবাল। এই কথা বলছেন না কেন ম্যাম? সাফওয়ানের ডাকে মিষ্টি নিজ ভাবনা থেকে বেরিয়ে আসে। ভ্রু কুচকে বলে, এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? অফিসে যাচ্ছিলাম। নিজের অফিসে নাকি বসবেন না? কে বলল? মিষ্টি অবাক হয়ে প্রশ্ন করে, সে নিজের অফিসে বসবে না কেন? বসবে, কিন্তু মাস্ক ব্যবহার করবে আর সময় কম দেবে, এটাই। মিষ্টির তাকিয়ে থাকা দেখে সাফওয়ান উঠে দাঁড়ায়। নিজ গাড়ির কাছে গিয়ে একটা মলম নিয়ে আসে। মিষ্টিকে টেনে তুলে মলম দিয়ে বলে, আপনি না সেদিন বললেন? বসবো, কিন্তু সময় কম দেব। আচ্ছা, তো আমার অফিসে যাবেন? যেতে বলছেন? তো আমার অফিসে যাবেন? আপনার ইচ্ছা হলে যাবেন, সময় নেই, আসি। অফিস আপনার জন্য 10টায়, বাকিদের জন্য 9টায় কিন্তু। আচ্ছা, সময় মতো যাব। আপনাকে তো আসতেই হবে মিষ্টি। মিষ্টি কপাল কুঁচকে সাফওয়ানের দিকে তাকায়। সাফওয়ান ঢোক গিলে বলে, না, আসি কেমন? সাফওয়ান তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। মিষ্টি অদ্ভুতভাবে সেদিকে তাকিয়ে থাকে। তার কাছে মনে হলো সাফওয়ান তাকে এড়িয়ে গেল। সকাল 9টা। নাম করা হোটেল রুমে বসে আছে 3জন ছেলে। বেস্ট ফ্রেন্ডের থেকে বেশি কিছু বলা যায় তাদের। অয়ন, নীর আর আরেকটা নাম যেন বলে শেষ হবে না। বন্ধু মহল থেকে অয়ন নীরের কানে কানে কি যেন বলে। নীর মৃদু হেসে বিয়ারের মুখে চুমুক দিয়ে বলে, সাদিক বাবু ভালো আছো? সাদিক। অয়ন ঠোঁট কামড়ে হেসে ওঠে। সামনে বসে থাকা ছেলেটা অয়ন আর নীরের দিকে অবাক চোখে তাকিয়ে বলে, সাদিককে? অয়ন আর নীর আরো অবাক হওয়ার ভান ধরে একসাথে বলে, ওমা আসলেই তো, সাদিককে? আরে চল, আমরা তো ভুল জায়গায় এসেছি। এবার ছেলেটার হুঁশ আসে। ফ্যাল ফ্যাল চোখে বন্ধুদের দিকে তাকিয়ে বলে, সাদিক বলছিস কেন? বিয়ার খেয়ে মাতাল হলি নাকি? অয়ন আর নীর একে অপরের দিকে তাকিয়ে বলে, মাতাল?
তা আপনি আমাদের ভাবির কাছে কি? ছেলেটা ঠোঁট চেপে ধরে বলে, ওইটা মিস্টেক, ভুল করে ভুল নাম বলেছিলাম, সেটাই জেনে এসেছে সে। তুই পরে আসল নাম বলতে পারিস। না, এভাবে ভালো লাগছিল। তোকে খুঁজে পাবে না মেয়েটা। খুঁজবে না ও। কেন? কারণ খুঁজে পাবে না। অয়ন বিরক্ত হয়, নীর কিছুটা ধমকের সুরে বলে, ন্যাকা বাদ দে, মিষ্টিকে সব বলছিস না কেন? আপু আসলে বলবো। আপুর সাথে কি সাথ? সরাসরি বিয়ের প্রপোজাল নিয়ে যাব। তুই একটা আরসেরা, তোর ভাবনা আর একটা আরসেরা। ছেলেটা নীরকে একটা থাপড় বসিয়ে দিয়ে বলে, সময় নেই, অফিসে যাব। যা ভাগ। তুই ভাগ। ছেলেটা উঠে চলে যেতেই নিতেই অয়ন ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে, সাত ভাবের কাছে যাব নাকি? সাদ ছেলেটা চমকে ওঠে, পিছু ফিরে বলে, মিষ্টির কাছে যাবি কেন? প্রেম করতে। সাদ ভয় পেয়েছিল, ভেবেছিল সত্যি সত্যি বলতে যাবে, কিন্তু না, তার মন হালকা হলো। অয়ন তো মিষ্টির অফিসে জব করে, ম্যানেজার পদে আছে। সাদ অয়নকে মুখ ভেঙ্গিয়ে বলে, যা, যদি পারিস তাহলে মিষ্টি তোর। দুজনের এসব প্যাচালে নীল বিরক্ত হয়, বিড়বিড় করে বলে, অয়ন তুইও না, দেখবি সাত ভাবির কাছে ফোন দিয়ে বলে, মিষ্টি শুনেছো, আমার ফ্রেন্ড তোমার সাথে প্রেমের নাটক করবে, তুমি যেন কোনো ছেলের সাথে এমন সম্পর্কে যেও না। অয়ন খিলখিল করে হেসে ওঠে। সাদ দুজনের মুখের ওপর ধরম করে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। সাদ যেতে অয়ন আর নীর দুজনেই হাসিতে মেতে ওঠে। অফিসে মিষ্টিকে দেখে নীরা অবাক হয় আর খুশিতে জড়িয়ে ধরে গিয়ে হাসি হাসি মুখে বলে, তুই এখানে যে? আমিও এখানেই কাজ করব আজ থেকে। সত্যি? কিন্তু তুই না বলবি তোর জব হয়নি। আরে মজা করছিলাম, তোকে সারপ্রাইজ দেব বলে। সত্যি? হুম। দুজনের কথার মাঝে সাফওয়ানের আগমন ঘটে। নীরা মিষ্টির কানে কানে বলে, দোস, বস কিন্তু দারুণ। মিষ্টি ভ্রুকুচকে সাফওয়ানকে পর্যবেক্ষণ করতে থাকে। না, ছেলেটা আসলেই সুন্দর। মিষ্টির কাছে মনে হলো ছেলেটা একটু বেশিই সুন্দর, যা ছেলেটার হওয়া উচিত হয়নি। মিষ্টি আর চোখে সাফওয়ানকে দেখছে, সেটা সাফওয়ানের চোখ এড়ায় না। সাফওয়ান মিষ্টিকে ভরকে দিতে কিছুটা সময় নিয়ে বলে, এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে, শেষে বউ পাবো না তো মিষ্টি। মিষ্টি ভরকে যায়। এদিক ওদিক তাকিয়ে নীরার হাত টেনে নিয়ে যেতে নিলে সাফওয়ান বলে, রুমে আসুন মিষ্টি। তাদের মাঝে দ্বিতীয় কোনো কথা হয় না। নীরা মিষ্টিকে চোখ টিপ দিয়ে নিজের কাঁধে চলে যায়। মিষ্টি হাত ঘড়ির দিকে চোখ দিয়ে অলস ভঙ্গিতে বসের ক্যাবিনের দিকে পা বাড়ায়। সাফওয়ান মিষ্টিকে কাজ বুঝিয়ে দিয়ে কফির মগে চুমুক দেয়। মিষ্টি দাঁড়িয়ে থাকে, তাকে যেতে বলা হয়নি। সে কি করবে বুঝতে না পেরে বাহিরে আসার জন্য পা বাড়াতেই সেই কণ্ঠ শুনতে পায়, সাথে ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে সাফওয়ান যে বিরক্ত হচ্ছে এটা বুঝতে মিষ্টির 2 সেকেন্ড সময় লাগলো না। কিন্তু মিষ্টি কি করবে? অপরিচিত নাম্বার থেকে কল এসেছে, সে তো অপরিচিত নাম্বার রিসিভ করে না। এক এক করে পঞ্চম বারেবার ফোনটা রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে কোনো কথা আসে না। সাফওয়ান থুতনিতে হাত রেখে বলে, মিষ্টি শুনছো? মিষ্টি চমকে যায়। আচ্ছা, সাফওয়ানের এই ডাক সে অন্য কিছু কেন মনে করছে? মিষ্টি চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে, মিষ্টি ডাকবেন না। তাহলে? মিষ্টি কিছুক্ষণ ভাবে, কিন্তু কোনো নাম খুঁজে পায় না। তার নাম তো একটাই, মিষ্টি চৌধুরী। তাকে কি চৌধুরী বলে ডাকবে? মিষ্টির দিকে তাকিয়ে সাফওয়ান ঠোঁট কামড়ে হাসে। মিষ্টি ঠোঁট কামড়ে বলে ওঠে, শাদি? আর বলতে পারলো না। হঠাৎ করে চোখ যায় সাফওয়ানের সামনে রাখা নেম প্লেটে, সাফওয়ান চৌধুরী সাদ। মিষ্টি জিভে কামড় বসায়। সাদেকা নাম বলতে চেয়েছিল, কিন্তু নামটা অনেকটা সাদের সাথে মিলে যায়, সে কারণে বলা থেমে যায়। মিষ্টি 2 হাত টেবিলে রেখে সাফওয়ানের দিকে কিছুটা ঝুঁকে বলে,
আপনার নাম সাদ? সাফওয়ান কপাল কুঁচকে ফেলে। মিষ্টির মুখে সাদ নামটা শুনে রাগান্বিত হয়। উর্ষে বলে ওঠে। স্বাদ বলবে না? মিষ্টি ফ্যাল করে তাকায়। সে কি সাদ বলেছে নাকি? কেথু শুধু শুনতে চাইছে। সাফওয়ান ব্যাপারটা বুঝতে পেরে মিনমিন সুরে বলে, আমার ছোট ভাইয়ের নাম স্বাদ, আর আমারও 2 ভাইয়ের নামের শেষে সাদ ব্যবহার করা হয়েছে। মিষ্টি সাফওয়ানের সামনের চেয়ারে বসে, ঘাড়ে হাত রেখে বলে, এটা বলেন, কারণ আপনার ছোট ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। তার বন্ধু মহল তাকে সাদ বলে সম্বোধন করে। হঠাৎ আপনার নামের পাশে সাদ দেখে অবাক হয়েছি। স্বাদের সাথে তোমার কি সম্পর্ক? প্রেমিক নয় বটে। সাফওয়ান কপাল কুঁচকে ফেলে। তার চেয়ে ভালো কে জানে এই বিষয়। মিষ্টি আবারও বলে, সাদরা কি তাহলে? আপনি কি আমাকে বিরক্ত করছেন? ছি, এসব বলতে পারলেন? নিজের কাজে যান। মিষ্টি মুখ বাঁকিয়ে চলে যায় সেখান থেকে। রাত তখন 11টা। ব্যালকনিতে বসে অফিসের ফাইল চেক করছে মেয়েটা। কাজের ফাঁকে 3 মগ কফি শেষ করেছে সে। মেয়েটার ভাবি চতুর্থ কফিটা দিয়ে বলে, মিষ্টি, আমি আর কফি দিতে পারবো না, এবার নিজেরটা বানিয়ে নাও। মিষ্টি কফির মগে চুমুক দিয়ে বলে, যাও, জামাইয়ের আদর নাও। ইরা ভাবি কিছুটা লজ্জা পায়। মিষ্টির মাথায় চুমু দিয়ে বলে, বেয়াদব, আসি, ঘুমাও। ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সাদ। সাদেই প্রচুর চিন্তিত। সকালে মিষ্টির ফোনে ফোন করেছিল, কিন্তু মিষ্টি কোনো রেসপন্স করে নাই। সাদ নাম্বারটার দিকে তাকিয়ে আবারও ফোন দেয়, কিন্তু না, রিসিভ হয় না। তৃতীয়বার ডায়াল করে ফোনটা কানে গুঁজে নেয়। হ্যাঁ, ফোন রিসিভ হয়েছে, কিন্তু দুজনই নীরব। প্রায় 15 মিনিট নীরব থেকে মিষ্টি বলে, কি করছো? চিনছো? সন্দেহ করেছিলাম। সাদ মুচকি হাসি। উপর হয়ে বিছানায় শুয়ে থুতনিতে হাত রেখে বলে, মিষ্টি শুনছো? হুম। ভালোবাসি। অনেকেই তো বাসে। কপাল কুঁচকে আসে সাদের। অনেকের সাথে তাকে তুলনা করলে হবে নাকি? অভিযোগ করে, আমাকে সবার সঙ্গে তুলনা করছো? সবাই মানুষ। ট্যারামি করছো কেন? মিথ্যে কেন বলেছিলে? সাদ শুকনো ঢোক গিলে। সে তো অনেক কিছুই লুকিয়েছে। মিষ্টি কোনটা জানতে পেরেছে? সাদ কিছুটা ধীর কণ্ঠে বলে, মিথ্যা? কি সব বলছো? সাদকে? সাদিক নাকি সাদিক সাদ? সাদ এবার ঠোঁট কামড়ে ধরে। মিষ্টি তার পরিচয় তাহলে জেনেছে, কিন্তু কিভাবে? কিছু বুঝতে না দিয়ে বলে, কি সব বলছো? মিথ্যে কেন? মিষ্টি শোনো, মিথ্যে বলে সম্পর্ক হয় না। কিন্তু সাফওয়ান নাকি সায়ান? সাদ এবার ঠোঁট কামড়ে হেসে ওঠে। তাহলে মহারানী সন্দেহ করেছেন, কিন্তু সাফওয়ান সাদ নাকি সায়ান সাদ সেটা বুঝতে উঠতে পারে নাই। সাদ এবার অলস ভঙ্গিতে বলে, কি মনে হয়? মিষ্টি ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, মজা নিও না সাদ, প্লিজ। যদি বলি সাফওয়ান? মিষ্টি ঠোঁট উল্টায়। সাফওয়ান তো কখনোই না সেটা ভেবে নেয়, কারণ সাফওয়ানের সাথে তার পরিচয় অনেক দিনের। কত চলাচল করলো একসাথে। ভালোবাসা এসব নিয়ে তো কিছুই বুঝতে পারলো না। তাহলে কি সায়ন? কিন্তু সায়নের না গার্লফ্রেন্ড আছে। তবে মিষ্টি দ্বিধায় পড়ে যায়, ঠোঁট কামড়ে হাসে। বলো। সায়ন? মিষ্টি চোখ বন্ধ করে বলে, না। উফ, তাহলে কে আমি? তুমি জানো। সত্যি শুনবে? হুম। তোমার প্রেমিক আমি। মিষ্টি চিল্লিয়ে ওঠে। সিরিয়াস মুহূর্তে সাদ মজা করতে পারে খুব, তাই করছে এই মুহূর্তে। মিষ্টি রাগী গলায় বলে, সত্যি বলো। থাক, অন্য কোনো দিন। সাদ সেই মুহূর্তে ফোনটা কেটে দেয়। মিষ্টি পরবর্তীতে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। একটা দীর্ঘশ্বাস ফেলে। সাদ খুব জ্বালাবে তাকে, বুঝে নেয়
সাথে তৃতীয় কোনো সাদকে খুঁজতে থাকে। এর মাঝে কেটে গেছে 3 মাস। 3 মাস জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল মিষ্টির জন্য। সাদিক তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। আসল সাদকে খুঁজে পায়নি সে। একবার মনে হয় এ সাদ, আর আরেকবার মনে হয় ও, কিন্তু পরে দেখা যাচ্ছে কেউই না। এর মাঝে আবারও যখন বিয়ে ঠিক হলো, তখন বিয়ে ভাঙার জন্য কেউই ছিল না, কিন্তু বিয়ের দিন অদ্ভুতভাবে ছেলে বিয়ে ক্যান্সেল করে দিল। আজ শুক্রবার। মিষ্টি বসে বসে ভাবছে কিছু, কি আবোল তাবোল ভাবছে সে নিজেও জানে না। তার পাশে নীরা এসে দাঁড়ায়, মিষ্টিকে চিন্তিত দেখে বলে, কি ভাবছিস? শুক্রবারে মানুষ কেন বিয়ে করে? সোয়াব পাওয়া যায়। কেন যায়? অন্য কোনো দিন যায় না কেন? নীরা রেগে যায়, মিষ্টির চোখে মুখে শাড়ি ফেলে দিয়ে বলে, বাল, কিসব কথাবার্তা বলিস তোরা? আমি কিছুই জানি না। কেন জানিস না? মিষ্টি, হ্যাঁ জানি তো, চিৎকার করিস কেন? মর জাগে। মিষ্টি বিরক্তি নিয়ে চোখ থেকে শাড়ি সরিয়ে বলে, এমন করিস কেন? আমি মরে গেলে সাদের কি হবে? সে তো কান্না করবে। এই সাত করা বাদ দে বাল। আজ পর্যন্ত দেখলি না, অথচ কত স্বপ্ন সেই পোলাকে নিয়ে। আজ ছেলে আসবে, সব ঠিকঠাক থাকলে বিয়ে, বুঝেছিস? মিষ্টি হুট করে কেঁদে ওঠে, নাক টেনে বলে, আমি বিয়ে করব না। তো তোর সাতকে আসতে বল। আমি ফোন দিলে বন্ধ দেখায়। নীরা আর কিছু বলে না। মিষ্টি কাঁদতে থাকে। নীরা সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পায় না, মন খারাপ করে বসে থাকে। এছাড়া আর কি করার তার? পাত্র হিসেবে সাফওয়ানকে এতটা অবাক না হলেও সাফওয়ান সাথে কথা বলে অবাক হয়েছিল মিষ্টি। পাত্র হিসেবে যখন সাফওয়ানকে দেখল, তখন ভেবে নিয়েছিল সাফওয়ান সাদ, তার সাদ। কিন্তু না, সাফওয়ানের কথা সবটা ঘুরিয়ে যায়। ঘন্টাখানেক আগের কথা। সাফওয়ান আর মিষ্টিকে আলাদাভাবে কথা বলতে দেয়া হলে মিষ্টি ছাদে আসে, কোনো ভালো মন্দ কথা ছাড়া বলে ফেলে, তুমি সাদ, আমার সাদ। সাফওয়ান কপাল কুঁচকে ফেলে, এমন একটা ভাব যে সে কিছুই বুঝতে পারছে না। মিষ্টি আবারও প্রশ্ন করলে সাফওয়ান ধীর কণ্ঠে বলে, তোমার সাথ বলতে কি বোঝাতে চেয়েছো? আমার প্রেমিক। ঠিক বুঝলাম না। সাদ, মজা করছো আমার সাথে? তুমি সাদ, সাদিক না। না। সাফওয়ান বিরক্তি নিয়ে কথাটা বলে। মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার রিলেশন আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু অন্যের ভালোবাসা ছিনিয়ে নিতে চাই না। 7 দিন সময় দিলাম, এর মাঝে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হলে ভালো, নয়তো আমার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য তৈরি থেকো। সাফওয়ান আর কথা বাড়ায় না, গটাগট পা ফেলে চলে যায় সেখান থেকে। মিষ্টি হা হয়ে যায়, ছেলেটা এসব কি বলল? কিন্তু তার কাছে তো 7 দিন অনেক, কারণ সপ্তাহে 2 দিন সাদের সাথে তার কথা হয়। আজ 8তম দিন। ভাগ্য খারাপ হলে যা হয়, সাদ এই 7 দিন একটা বারো মিষ্টির সাথে যোগাযোগ করেনি। আজ সন্ধ্যায় আগত হয়েছে তার আর সাফওয়ানের। এটা যেন মিষ্টির সহ্য হলো না। কষ্টে নিজের কথা না ভেবে সে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। নিজের ওপর নিজের রাগ হচ্ছে খুব। সাফওয়ান না পারছে কাঁদতে, আর না পারছে সহ্য করতে। সে কখনো ভাবে নাই মিষ্টি আত্মহত্যার পথ বেছে নেবে। কি করে পারলো এটা? মিষ্টিকে হসপিটালে ভর্তি করার পর মিষ্টির ভাই তাকে জানায়। সাথে সাথে সাফওয়ান হসপিটালে আসে। দরজার বাহিরের আগে ফুঁসছে সে, কেন মিষ্টিকে আগে সবটা বললো না? সে সাদিক, সেই সাদ, সেই সাফওয়ান। মিষ্টির জ্ঞান ফেরার পর সবাই দেখা করে, কিন্তু সাফওয়ান তার সামনেও যায় না। মিষ্টিকে বাসায় আনা হলে 3টার সময় সাদ মিষ্টির রুমে যায়। মিষ্টি সাদকে দেখে কিছু বলতে যাবে, তার আগে সাদ ইশারা চুপ থাকতে বলে, নিজে বলতে শুরু করে, আমি সাদ, সাদিক, সাফওয়ান সব। আমি তোমার সেই প্রেমিক যে আড়ালে তোমাকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম বিয়ের পর বাসর রাতে তোমাকে সত্যিটা বলবো,
কিন্তু না, তুমি তার আগেই সবটা শেষ করতে চেয়েছিলে। আমি তোমার প্রেমিক সেটা তোমাকে বোঝানোর জন্য কত ক্লু দিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারোনি। কত বোকা তুমি! এই তোমার ভালোবাসা? আমাকে চিনতে পারলে না। সাফওয়ানের রাগ হয়, কিন্তু নিজেকে শান্ত করে। মিষ্টি ফ্যালফ্যাল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাফওয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে। সাফওয়ান মিষ্টির কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি পাগলি। মিষ্টি শুনছ? ভালোবাসি। আমিও ভালোবাসি। বলো তো, মন খারাপ হয় কেন? এই যে নতুন একটা সকাল, সকাল পেরিয়ে সন্ধ্যা, তারপর গভীর রাত। কেন মনে হয় এই রাতটা একটা সকাল না আসলেও চলতো? এই যে এই পৃথিবী, এই পৃথিবীতে আমি না আসলেও চলতো। কোথাও কিছু ক্ষতি হতো না। চাঁদ উঠতো, জ্যোৎস্না ঝরতো, তুমি হাসতে। কেবল এই শ্যাওলা পড়া ছাদে একটি আঁচল উঠতো না, একটি চায়ের কাপে ঠোঁটে নেওয়ার আগেই ঠান্ডা হয়ে যেত না। আর কোথাও তো কোনো ছন্দপতন হতো না, সব একই রকম থাকতো। কেবল এই পৃথিবীতে কোথাও আমি থাকতাম না। কেবল একটি শিশু জন্মাতো না। কেবল একটি যুবতী কথা বলতে বলতে হঠাৎ আনমনা হয়ে আকাশের দিকে চাইতো না। কেবল একটি শিশুর নামকরণ হতো না। একটি শিশু না জন্মানোতে কী বা ক্ষতি হতো পৃথিবীর? কিচ্ছু না, কিছুই ক্ষতি হতো না। তবুও আমি জন্মালাম। কেন জন্মালাম বলো দেখি? কি দরকার ছিল? খুব সকালে একটি পাখি ঘুম ভাঙাতো রোজ। তার রঙিন ডানায় পেয়েছিলাম ভালো থাকার খোঁজ। যে হারিয়ে গেছে আর ফেরেনি, হারাতে নেই ভয়। আজ আপন স্বজন অনেক, তবুও কেউ তো কারো নয়। এমন একটা সময় ছিল যখন আমি পাহাড় ভালোবাসতাম। নির্জনতা, নিস্তুপতা, পাহাড়ের নিজস্ব গন্ধ আমায় মুগ্ধ করত। আমি পাহাড়ের সাথে মিশে যেতে চাইতাম। পাহাড়ি নদী হতে ইচ্ছে করত, লাল নীল বনফুল হতে ইচ্ছে করত। একটি সময় ছিল যখন আমি পাহাড় ভালোবাসতাম। পাহাড়ের নির্জনতা, নিস্তুপতা, পাহাড়ের নিজস্ব গন্ধ আমায় মুগ্ধ করত। আমি পাহাড়ের সাথে মিশে যেতে চাইতাম। পাহাড়ি নদী হতে ইচ্ছে করত, আর লাল নীল বনফুল হতে ইচ্ছে করত। তারপর একদিন পাহাড়ের প্রতি বড় অভিমান হলো। পাহাড় আমায় চায়নি বলে এই অভিমানটা তীব্র হলো। তুমি বোধহয় জানো না, রাগের থেকে অভিমানের কষ্ট। আমি সেই খুব কষ্টের শক্ত অভিমানটা করে ফেললাম, মুখ ফিরিয়ে নিলাম। এখন আমি আর পাহাড় ভালোবাসি না। হুটহাট চোখে পড়লে বুক কাঁপে না। পাহাড়ে মিশে যেতে ইচ্ছে করে না, নদী হতে ইচ্ছে করে না। পাহাড় আমায় বারবার চাইলেও ফিরে চাইতে ইচ্ছে করে না। এখন আমি আকাশ ভালোবাসি। আমি এখন আকাশের দিকেই চেয়ে হাসি। হাসতে হাসতে যখন চোখের জলের আলো আসে, আকাশ সেই জলমাখা আলোর দিকে চেয়ে বলে, বৃষ্টি। পাহাড়কে ভুলে আমি এখন বৃষ্টি হয়েছি। তুমি আমায় তোমার হতে না দিলে আমি আমার হয়ে যাওয়ার সাহস রাখি। তুমি কি বুঝতে পারছো আমার নীরব অভিমানের শক্তি? কত সুতীব্র আমি নীরব অভিমানের বহর। ভালোবাসার ফেরিওয়ালা, ও ভালোবাসার ফেরিওয়ালা, তোমার ঝুলিতে শুধু ভালোবাসা পাওয়া যায়, দুঃখ নেই, বিরহ নেই। জানো, আমার কোনো ভালোবাসা নেই, ভালোই বাসিনি কাউকে। কেমন করে ভালোবাসতে হয় তাই তো জানি না। কেবল এক আকাশ দুঃখ, এক সমুদ্র দুঃখ, এক রতি দুঃখ, এই নিয়েই তো যাপন করি জীবন। ও আমার গা শোভা হয়ে গেছে। এখন কেউ ভালোবাসতে চাইলেও তাকে বলি, ও আমার দরকার নেই, তুমি বরং তোমার কান্নাটাকে দিয়ে যাও। ভালোবাসার ফেরিওয়ালা, তোমার ঝুড়ি থেকে দাও তো আমায় আকাশ ভাঙা বৃষ্টির মতো বুক ভাঙা দুঃখ।